সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো 2026 সালে আমাদের দলিল নিবন্ধন খরচ, আমাদের খতিয়ান উত্তোলন খরচ, আমাদের নকশা উত্তোলন খরচ এবং নামজারির খরচের কোনো পরিবর্তন আসলো কিনা, এই চারটা জিনিস আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব। আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন। আপনি যে পেশায় থাকেন, যদি দিন শেষে আপনি টাকাটা ইনভেস্ট করতে চান কোনো জায়গার জমি ফ্ল্যাটেই করবেন, আর এটার জন্য এই চারটা জিনিস কিন্তু লাগবেই। তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে বাংলাদেশে 2026 সালে আমাদের দলিল রেজিস্ট্রেশন নিবন্ধন রিলেটেড তেমন কোনো পরিবর্তন আসলো কিনা। এর পাশাপাশি যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে খরচটা কি হইল। তো প্রথমেই আমরা এখানে আপনাদের জন্য হাইলাইট করে রেখেছি যে দলিল নিবন্ধনের খরচ, খতিয়ান উত্তোলনের খরচ, নামজারির খরচ এবং নকশা কালেকশন করার খরচ চারটা ভাগে বিভক্ত করা আছে। আমরা দেখার চেষ্টা করি প্রথমে একটা দলিল নিবন্ধনের খরচ। তো এখন পর্যন্ত বাংলাদেশে আমরা যদি বলি একটা দলিল নিবন্ধন করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন খাতে খরচটা দিতে হয়। এটার জন্য হচ্ছে রেজিস্ট্রেশন খাতে আপনি যেই টাকা দলিল মূল্য দেখাবেন, যেটাকে আমরা সর্বনিম্ন মৌজা রেট বলি, ওই টাকার 1% টাকা, মানে 1 লক্ষ টাকার একটা দলিল হইলে 1,000 টাকা নিবন্ধন খাতে জমা হবে পে অর্ডারের মাধ্যমে। এরপরে স্টাম্প খাতে, যদিও স্টাম্প খাতের বর্তমানে কোনো বাস্তবতা নাই, এটা সরকারের রেভিনিউ আদায়ের একটা মাধ্যম। যেই দলিলটা আমরা যে স্টাম্পে লিখি, পূর্বে 3,000, 4,000, 10,000 টাকারও স্টাম্প পাওয়া যেত। এখন নর্মালি দেখা যায় যে 300 টাকার স্টাম্প ব্যবহার করা হয়, বাকি টাকা পে অর্ডারে জমা করতে হয়। তো এটাও হচ্ছে দলিলে যত মূল্য দেখাবেন তার 1.5% টাকা, মানে 1 লক্ষ টাকার যদি আমরা দলিল মূল্য দেখাই তাহলে 1,500 টাকা স্টাম্প শুল্ক হিসাবে জমা করতে হবে। আর ওই যে 300 টাকা দলিলে ব্যবহার করছেন ওইটা এখান থেকে মাইনাস হয়। এরপরে হচ্ছে আমাদের লোকাল গভর্নমেন্ট ট্যাক্স বা স্থানীয় কর। এই যে আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের উপজেলা, আমাদের পৌরসভা আছে জেলা সদরের, এরা প্রতিটা দলিল থেকে এরা কিন্তু টাকা পায়। তো এইটা নর্মালি 3% হয়। কারণ হচ্ছে যে যেমন ধরেন যে আপনি যদি একটা দলিল রেজিস্ট্রেশন করেন, 1% টাকা ইউনিয়ন পাবে, 1% উপজেলা, 1% জেলা পাবে। আর যদি ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে হয় তো সেক্ষেত্রে সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড হলে 2% টাকা। এই যে খরচটা, এই তিনটা খাতের খরচই বলতে পারি যে জমির পারচেজার যিনি আছেন, ক্রেতা যিনি আছেন, প্রকৃতপক্ষে তার খরচ হিসাব করলে 5.5% আসে তার খরচ। মানে 1 লক্ষ টাকার দলিলে আপনি 5,500 টাকা খরচ। আর যদি ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে হয় আপনার 4,500 টাকা খরচ। প্রকৃতপক্ষে এটাই হচ্ছে ক্রেতার খরচ, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। একটা সম্পত্তি বিক্রি করে বিক্রেতা যে লাভ করে সেটার উপর সরকার ট্যাক্স আরোপ করে, ওই ট্যাক্সটা ক্রেতাকেই কিন্তু দিতে হয়। তো প্রথাগতভাবে চলে আসতেছে, যদিও আইন বলে যে এইটাই হচ্ছে আপনার খরচ। আর পাশাপাশি ওই দলিলের 300 টাকার দলিলের সাথে আপনাকে পিছনে আরো কি করতে হয়, ওই যে হলফনামা বলে 3 পাতার মধ্যে এক প্রকারের হলফ করতে হয় আপনাকে, যে জমিটা আপনার মালিক, জমিটা অর্পিত না, খাস না, জমিটা 100% আপনার মালিকানায় আছে, আপনি কারো কাছে বিক্রি বন্ধক করেন নাই, এরকম একটা ঘোষণা দিতে হয়। 300 টাকার মধ্যে এফিডেভিট করতে হয় ওই 300 টাকা। আর এইটা রেজিস্ট্রেশন ফি হিসেবে ফি মানে বিবিধ খাতে নেওয়া হয় 100 টাকা। আর বাংলাদেশে এখন পর্যন্ত যে নিয়ম, আপনার দলিলটা আপনি যত পাতার তৈরি করবেন, ধরেন যে আপনি 20 পাতার দলিল করছেন, তাহলে প্রতি পাতা হিসাবে ফি বলে একটা ফি নেওয়া হয় 24 টাকা করে। এইটা হচ্ছে যে ওই যে আপনার দলিলটা যে সরকারি বালামে লিখবে, সরকারের বালাম খরচের জন্য। তো নর্মালি যেটা হয় 10 পাতার দলিল হয়, ওই হিসাবে 240 টাকা। আর ফিটা হচ্ছে এই যে আপনার দলিলটা যারা ওই বালামে লিপিবদ্ধ করবে, যাদেরকে আমরা নকল নবিশ বলি, এদের খরচ হচ্ছে 36 টাকা করে প্রতি পাতা। আর আমাদেরকে একটা এলটি নোটিশ তৈরি করতে হয়, ওই এলটি নোটিশে 10 টাকার কোর্ট ফি লাগাইতে হয়। তো এইটা হচ্ছে যে লিগ্যাল খরচ। আমরা এখানে যে কথাটা বললাম এটা হচ্ছে একজন জমির ক্রেতার আইনগতভাবে খরচ। আপনি যদি একটা দলিল রেজিস্ট্রেশন করেন, দলিলটা নিয়ে আসলে একটা একটা করে খরচ আপনি মিলাবেন, 100% মিলে যাবে। এখন আসি ওই একই দলিলে বিক্রেতার প্রকৃতপক্ষে যে খরচটা, সেটা হচ্ছে সোর্স ট্যাক্স বা উৎস কর। বিক্রেতা জমিটা বিক্রি করলে যত টাকা লাভ করলো এটাই সবচেয়ে পরিমাণ বেশি। এইটা এখন কত পার্সেন্ট হবে এককভাবে বলা সম্ভব না। আপনার জমিটা কোন জেলার, কোন থানার, কোন জগার, পৌরসভা, রিয়েল এস্টেট না কার, তার উপর ভিত্তি করে এটা দেখা যায় যে 3%, 4%, 5%, 6%ও হতে পারে।
এই খরচটা ভালো করে জানার জন্য আশা করি যে আপনাদের জন্য বেস্ট যেটা আমরা বলতে পারি যে আমার ভূমি যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনি এর ভিতর থেকে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন, জাস্ট একটু আমরা দেখিয়ে দিচ্ছি। এর ভিতর থেকে আপনি যখন যাবেন এখানে দেখবেন যে আপনার এই যে দলিল ফিস ক্যালকুলেটর আছে, এখানে গিয়ে আপনি আইডিয়াটা নিতে পারেন। এখানে আপনি দলিলের ধরনটা নির্বাচন করবেন, এরপরে কোন বিভাগ, কোন জেলা, কোন থানা, জমির মূল্য কার কাছ থেকে নিচ্ছেন, এই রকম যাবতীয় কিছু যদি আপনি এখানে ইয়া করেন, যেমন সাবকবলা হইলে দলিলটা কোথায় অবস্থিত জমিটা, এখানে আপনাকে একটা ফলাফল দিবে। তো এখান থেকে আপনি ন্যায্য দামটা কিন্তু এখান থেকে জানতে পারতেছেন যে কত টাকা খরচ হচ্ছে। এখন ধরেন যে আপনি যদি এই উৎসকরটা তো আসলো, এটা সাধারণ বিক্রেতা হইলে আসবে, রিয়েল এস্টেট হইলেও আসবে। তখন আপনি কি করতেছেন, একটা প্লট নিচ্ছেন। তো ওই খরচের পাশাপাশি রিয়েল এস্টেট হইলে আবার উৎসে আয়কর বলে আরেক প্রকারের খরচ বাড়বে, এখানে ভ্যাট আসবে। তো এই খরচগুলা নির্দিষ্ট না, এগুলা নির্ভর করবে কোন জেলা, কোন থানা, কোন জায়গা থেকে নিচ্ছেন তার উপর। আর যেটা নির্দিষ্ট সেটা হচ্ছে দলিল লেখকের খরচ। আগেই কথাবার্তা বলে নিবেন উনি আপনার দলিলটা লিখে দিতে কত টাকা নিচ্ছে, 2,000, 4,000, 5,000 না 10,000। এটা ছাড়া প্রতিটা সমিতিতেই অঘোষিত অবৈধ একটা চাঁদা আছে, দলিল প্রতি 2,000ও তারা নেয়। আর টাকাগুলো পে অর্ডারের ক্ষেত্রে পে অর্ডার কস্ট আছে কিছু, 30 টাকা, 90 টাকা, 100 টাকা ম্যাক্সিমাম হইতে পারে। তো এইগুলা হচ্ছে যে আমাদের একটা দলিল নিবন্ধনের একটা খরচ। তো আমরা আশা করতে পারি যদি অনলাইন দলিল নিবন্ধন আসে এই খরচটা তারা একীভূত করে জাস্ট প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে প্রয়োজনে সেখানে বড় স্ক্রিন লাগিয়ে দেওয়া দরকার, যে কোন জমিটার জন্য কত টাকা মূল্য, জাস্ট দলিল মূল্য লিখবে অটোমেটিক চলে আসবে। তো এরকম হইলে ভালো হয়। অথবা সরকার বলতে পারে যে এভারেজে 5%, ক্রেতা দিবে না বিক্রেতা দিবে তারা ডিসাইড করবে। আর বিক্রেতার যে খরচটা, এটা আপনি জমির দরদাম করার সময় নেগোসিয়েশন করে নেবেন যে ভাই আমার যদি 1,00,000 টাকার জমিতে 11,000 নিবন্ধন খরচ আসে, 5,000 থেকে তো আপনারই টাকা। এই বিক্রেতা এগুলা আয়করে জমা করে সেখান থেকে সে রিবিট নিবে, আপনার তো লাভ নাই। তো এই জন্য এটা নেগোসিয়েশন পূর্বেই করে নেবেন। এরপরে আসি 2026 সালে খতিয়ান উত্তোলনে কোনো চান্স আসলো কিনা। তো আমাদের যেই সিএসটা হোক, এসএ হোক, আরএস হোক, এমআর হোক, ডিএস হোক, যেটাই হোক নামজারি হোক, এখন পর্যন্ত অনলাইনে আবেদন করবেন, সাথে সাথে পিডিএফটা নিতে চাইলে 100 টাকা সাথে সাথে পাবেন। ওটা শুধু দেখার জন্য ব্যবহার করতে পারবেন, কোনো সরকারি কাজে ব্যবহার করতে পারবেন না। আর হার্ড কপিটাও 100 টাকা, আর যদি কুরিয়ারে ঘরে বসে নিতে চান 40 টাকা, 140 টাকা। এইটা আপনি অনলাইনে গিয়ে আবেদন করবেন, অনলাইনে হয়ে যাবে, কোথাও যেতে হবে না। নামজারি ফিটা যদি আমরা দেখার চেষ্টা করি, আপনি যখন সম্পত্তি ক্রয় করেন এখন পর্যন্ত অটোমেটিক নামজারিটা হয় না, আপনাকে ম্যানুয়ালি আবেদন করতে হয়। এটার জন্য প্রথমে অনলাইনে আপনাকে একটা আইডি তৈরি করতে হয়, 20 টাকা সেখানে দিয়ে আপনাকে একটা টোকেন নিতে হয়। ওই টোকেনের মধ্যে আপনি ফর্ম পাবেন, সব ফর্মটা আপনার 7 দিনের মধ্যে ফিল আপ করে 50 টাকা দিয়ে জমা করতে হয়, টোটাল 70 টাকা। আপনার নামজারি যদি আপনার পক্ষের আয় আসে তাহলে আরো 1,100 টাকা পরিশোধ করবেন মঞ্জুর হলে, আর রিজেক্ট হইলে তো আর টাকার দরকার নেই। এই টোটাল খরচ হচ্ছে 1,170 টাকা। আপনার দলিল সংখ্যা একাধিক হোক, জমি যতটুকুই হোক, দাতা গ্রহিতা যাই হোক, এগুলা কোনো ম্যাটার না। অর্থাৎ 100 কোটি টাকার খরচও 1,110, 1 টাকার জমির খরচও 1,110। তবে কন্ডিশন হচ্ছে একই মৌজায় হতে হবে। নকশার ক্ষেত্রে যদি আমরা দেখি, সিএস হোক, এসএ হোক, আরএস হোক, আগেরটাই খরচ আছে, পরিবর্তন করা হয় নাই। নর্মাল লিগ্যাল খরচ হচ্ছে 500 টাকা, 20 টাকা দিয়ে আবেদন করতে হয়, 520 টাকা। তো ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর ঢাকা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা অনলাইনে বিভিন্ন পেজ আছে সেখানে এদের সাথে এডিশনাল 100 বা 200 টাকা তারা লাভ নিয়ে আপনি নিতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন, অনলাইনে যে পেজগুলো বিক্রি করতেছে এটা ইললিগাল। ভূমি মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা আছে। তো এই হাসিনা সরকারের সময় যেটা হয়েছে, টোটাল ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের যে পিডিএফ সার্ভার আছে এটাই কিন্তু কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। তো যারা কপি করে রেখেছে তারা বড় প্রিন্টার মেশিনে প্রিন্ট করে বিক্রি করতেছে। তো এদেরকে পাইলে আপনি পুলিশে ধরিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, এটা ইললিগাল, এটা জিনিসটা মনে রাখবেন। তো আশা করি আপনারা এই ছোট্ট ভিডিও থেকে ভূমি জায়গা জমি রিলেটেড কিছু জানতে পারলেন। আর অতি দ্রুত ভূমি রিলেটেড 5টা ক্লাসের আমাদের একটা শর্ট কোর্স শুরু হচ্ছে। আশা করি এই প্রশিক্ষণে আপনি ভূমি রিলেটেড আপনার যে জ্ঞান কিছুটা হইলেও বর্ধিত হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।